স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। মৃত হত্যায় সরাসরি অংশ নিয়েছিল সাবেক এসপি বাবুলের বিশ্বস্ত সোর্স কিলার মুসা। খুনের পর থেকে 5 বছর ধরে উধাও মুসা। কৌতূহলী অনেকেরই প্রশ্ন, মুসা কি বেঁচে আছে? তাহলে পুলিশ খুঁজে পাচ্ছে না কেন? পিবিআই বলছে তাকে ধরতে নানা কৌশল চলছে। এদিকে মুসার স্ত্রী পান্না বলছে মুসাকে 2016 সালের 22 জুন পুলিশ তার সামনে থেকেই তুলে নেয়ার পর আর খোঁজ পাননি। বিস্তারিত নয়ন বড়ুয়া জয়ের প্রতিবেদনে। কামরুল ইসলাম মুসা পেশায় কাঠ ব্যবসায়ী, পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করত। জেএসি মোড়ে মৃত হত্যার সিসিটিভি ফুটেজে বেশ তৎপর দেখা যায় মুসাকে। মুসার ভাই সাক্কু যখন মিতুকে কোপাচ্ছিল তখন মিতুর ছেলেকে জাপটে ধরে আটকে রেখেছিল মুসা। মৃত্যু নিশ্চিত করে মোটরসাইকেলে স্থান ত্যাগ করে সে। পিবিআই বলছে মিতুকে সরাতে মুসার সঙ্গে 3 লাখ টাকার চুক্তি হয়। খুনের পরদিন বাবুলের নিকটাত্মীয় সাইফুলের মাধ্যমে মুসার কাছে তা পাঠান বাবুল। মুসার স্ত্রী পান্নার দাবি, মুসাকে তার সামনেই 2016 সালের 22 জুন গ্রেপ্তার করে পুলিশ কর্মকর্তা নেজামুদ্দিন ও মহিউদ্দিন সেলিম। তবে পুলিশ তা অস্বীকার করছে। নেজামুদ্দিন ওইখানে উপস্থিত ছিল। নেজামুদ্দিন আমার হাজবেন্ডকে হ্যান্ডকাপ করেছিল হাতে, উনি পিকআপে তুলছিল। ওই সময় তো আমি আইও না এবং আমার পোস্টিং ছিল, কোনো ডিভিশন ছিল না, কোনো থানায় হচ্ছিল না। পিবিআই বলছে মুসাকে পেলে হত্যার আগে পরে সবই বেরিয়ে আসবে। বাবুল আক্তারি যেখানে বাদী থেকে আসামি, সেখানে মুসা জীবিত থাকলে ধরা পড়বেই বলছেন আইনজীবীরা। আসলে দীর্ঘ 4 বছর 1 মাস 11 মাস তো অতিবাহিত হয়েছে। আমরা তাকেও অ্যারেস্ট করার চেষ্টা করছি। আরও যারা এজাহার নামীয় আসামি আছে, আরও 2-3 জন পলাতক আছে, আমরা তাদেরকেও ধরার চেষ্টা করছি। 4 জন তো অলরেডি জেল হাজতে আছেন। বাবুল আক্তার সাহেবকে যেখানে গ্রেপ্তার করেছেন, মুসাকে গ্রেপ্তার করতে তো বাধা আছে বলে মনে হয় না। যদি সে সম্পৃক্ত থাকে তাকে গ্রেপ্তার করবে। মৃত্যু হত্যায় অস্ত্র সরবরাহকারী ভোলা সহ আরো 3 আসামি এখনো পলাতক। বাবুল সহ গ্রেপ্তার আছে 5 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গেল কয়েকদিনের মতো আজও প্রধান 2 ফেরিঘাটে রাজধানীমুখী মানুষের স্রোত অব্যাহত রয়েছে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই প্রতিটি ফেরিতেই গাদাগাদি করে পারাপার হচ্ছেন মানুষ। এদিকে দূরপাল্লার বাস বন্ধ থাকায় ট্রাক, মাইক্রোবাস, পণ্য পরিবহনের গাড়িতে ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছেন অনেকে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট থেকে শফিকুল ইসলাম শামীম এবং সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। আমরা প্রথমেই যাব নাজমুল হুদার কাছে। নাজমুল, আমরা যতটুকু জানি যে দূরপাল্লার যানবাহন কিন্তু বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে ঢাকা ফিরছেন যারা, তাদের কি পরিমাণ ভোগান্তি বেড়েছে, আর যানবাহনের চাপ আগের তুলনায় কমেছে নাকি বেড়েছে? তাবাসসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার বাইপেল এলাকায়। এখানে উত্তরবঙ্গের যেসব মানুষ এখনও কিন্তু ঢাকায় ফিরতে শুরু করেছে এবং বহু যাত্রী এখনও কিন্তু পায়ে হেঁটে আসতে শুরু করেছে এবং দূরপাল্লার যে পরিবহন সেটা কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং রাত্রে চলে, কিন্তু দিনে আসলে দেখা যাচ্ছে না। এবং সেখানে কিন্তু দূরপাল্লার পরিবহন রয়েছে এবং এই জায়গাটি রয়েছে যেখানে যে মানুষগুলি কিন্তু আপনি এখনও ভেঙে ভেঙে তারা ঈদের ছুটি শেষ করে কিন্তু তারা বাড়ি থেকে ঢাকায় ফিরছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মানুষগুলি তারা এসেছেন এবং আপনার সাথে একটু কথা বলি। কোথা থেকে এসেছেন? আব্দুল্লাপুর থেকে যাবো টাঙ্গাইল। কিভাবে আসলেন? ভেঙে ভেঙে আসছে গাড়িতে, অটোতে। এইখানে থেকে বাইপালপুর আসলাম বাসে, মিনি বাসে। যেমনটা আসলে বলছিলেন যে তারা ভেঙে ভেঙে আসছে এবং সেখানে কিন্তু এখনও তারা বাড়িতে যাচ্ছে, কেউ কেউ বাড়ি থেকে এখনও ঢাকায় ফিরছেন এবং যেহেতু কর্মক্ষেত্র এই এলাকায় শিল্প অঞ্চল এবং শিল্প অঞ্চল হয়, এখানকার লোকজন গার্মেন্টসে ছুটি শেষ করে কিন্তু তারা ঢাকায় ফিরছেন এবং তারা কিন্তু কাজে যোগদানও করেছেন। আপনার এখানে প্রচুর গাড়ি কিন্তু দেখা যাচ্ছে এবং যেহেতু গাড়ি আগের তুলনায় এখন করোনার মধ্যে গাড়ির চাপও একটু বেশি এবং সবগুলো পয়েন্টেই কিন্তু সড়কে এখন গাড়ি চলছে এবং গাড়ি চলার কারণে আসলে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং এক কথায় বলতে হয় যে এখানে কিন্তু অনেক লোকজন এবং ঘরে ফেরা মানুষ ঘরের থেকে তারা
ফিরে ঈদের শেষ করেই কিন্তু তারা ঢাকায় ফিরতে শুরু করেছে, যার কারণে মানুষ কিন্তু আপনি দেখছেন যে এখনও কিন্তু প্রচুর মানুষ বের হয়েছে। এবং যেহেতু ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে, এই লকডাউনের মধ্যেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা বের হয়েছে। বিশেষ করে এখানে যে ট্রাফিক পুলিশের যে প্রশাসনের যে টিআই রয়েছে, আমি তার সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে হাইওয়ে পুলিশ কাজ করছে এবং পাশাপাশি ট্রাফিক পুলিশও কাজ করছে, এবং তারা সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে তারা আসলে ট্রাফিকের কাজটি তারা করছে। এখানে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে ঘরে ফেরা মানুষ যেগুলো আসছেন তারা পায়ে হেঁটে হেঁটে আসছেন, এবং আসার ফলে যেটা হচ্ছে যে বিভিন্ন সড়কে কিন্তু এলোমেলো অবস্থায় গাড়িগুলি দেখা যাচ্ছে, যার কারণে লোকজন আপনি দেখছেন যে তারা পায়ে হেঁটে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, এবং সেখানে কিন্তু আপনারা দেখছেন যে তারা কার্যক্রম আসলে পুলিশের পক্ষ থেকে এখানে যে নানা কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছে, অর্থাৎ আইন শৃঙ্খলা মানে ভালো রাখার জন্য কিন্তু পুলিশ সেখানে কাজ করছে। এবং এই ছিল আমার কাছে বাইপেল থেকে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে আমরা আর এক সহকর্মী রয়েছে রাজবাড়ির দৌলতদিয়া শামীমের কাছে যাচ্ছি। শামীম, যাত্রীদের কিন্তু সকালের চাপ না থাকলেও কিন্তু এখন কিছুটা চাপ রয়েছে। তো যাত্রীদের কিন্তু দুর্ভোগের ক্ষেত্রে অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন মহাসড়কে পরিবহন না থাকার কারণে কিন্তু তাদেরকে ভেঙে ভেঙে ছোট ছোট যানবাহনে কিন্তু তাদের ফেরিঘাটে আসতে হচ্ছে। তবে ফেরিঘাটে এসে তারা কিন্তু সহজে ফেরি পারাপার হতে পারছে, কারণ এই দৌলতদিয়া পাটুলি নদীটি কিন্তু 15টি ছোট বড় ফেরি আছে, আর 15টি ছোট ফেরি থাকার কারণে কিন্তু তারা সহজেই গন্তব্যস্থানে যেতে পারছে। তবে দুর্ভোগ হচ্ছে মহাসড়ক, আর এই মহাসড়কের দুর্ভোগটা হচ্ছে যে তারা কিন্তু প্রাইভেট কার, মাইক্রোবাস ও অটো রিক্সায় কিন্তু নির্ভর করে কিন্তু তাদের দূরান্ত থেকে ঢাকামুখী হতে হচ্ছে, এবং ঢাকামুখী হওয়ার কারণে কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে আসে। এসব ছোট ছোট যানবাহনে কিন্তু পরিবার পরিজন নিয়ে জীবনের ঝুঁকি নিয়েই কিন্তু তারা দৌলতদিয়া ঘাটে পর্যন্ত আসছে। তো অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এ সকল যানবাহনে আসার সময় কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে পারা যায়নি, কারণ প্রাইভেট মাইক্রো এবং অটো রিক্সায় কিন্তু তাদেরকে গাদাগাদি করে আসতে হচ্ছে, এক সিটে 3 জন বসেও কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং তারা যে অভিযোগটা করেন সেখানে কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়েই কিন্তু তাদেরকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। তবে এই নৌরুটে দৌলতদিয়া পাটুলি নৌরুটে কিন্তু বিআইডব্লিউটিসি সার্বক্ষণিক 15টি ছোট বড় ফেরি চলাচল কারণে কিন্তু সহজেই কিন্তু তারা নদী পার হতে পারছে। তো এই বিষয়টি কিন্তু সকল যাত্রীদের অভিযোগ যে মহাসড়কে যদি গণপরিবহন থাকতো তাহলে তাদের এই দুর্ভোগটি হতো না। মহাসড়কে গণপরিবহন না থাকার কারণে কিন্তু যাত্রীদের নানা প্রকার দুর্ভোগ স্বীকার করে কিন্তু দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতে হচ্ছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি তাবাসুমের কাছে। তাবাসুম। শফিকুল ইসলাম শামীম এবং নাজমুল হুদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ঢাকামুখী মানুষের স্রোত এবং কতটুকু ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদেরকে জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ রোধে গেল 14 এপ্রিল থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সরকার। এ কারণে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। এই অবস্থায় বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বরিশালের নৌযান শ্রমিকরা। জীবন জীবিকার তাগিদে স্বাস্থ্যবিধি মেনে নৌযান চালুর দাবি জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির নেতারা। শাহিন সুমনের তোলা ছবিতে রাহাত খানের তথ্যে ডেস্ক রিপোর্ট। এই চিত্র বরিশাল নদী বন্দরের। গেল 1 মাস ধরে লঞ্চ চলাচল বন্ধ থাকায় এভাবেই নোঙর করে রাখা হয়েছে যাত্রীবাহী লঞ্চগুলো। ঘাটে নোঙর করা লঞ্চগুলো পাহারা দেওয়ার জন্য 2-4 জন কর্মচারী থাকলেও অন্যদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা আছেন তারাও পাচ্ছেন না বেতন ভাতা। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবনযাপন করছেন নৌযান শ্রমিকরা। প্রায় 8 জন 9 জন স্টাফ সব ছুটি দিয়ে একজন রাখছে, সেই একজন লোকেরও খোরাই টাকা দেনা, বেতন টাকা দেনা। লকডাউন দিছে আমাদের সুবিধার্থে, কিন্তু এখন সুবিধার্থে পালন করতে গিয়ে তো আমাদের পেটে এখন ভাত যাচ্ছে না।
কোনোদিন খেয়ে থাকি, কোনোদিন না খেয়ে থাকি। শুধু নৌযান শ্রমিকরাই নয়, বিপদে পড়েছেন ছোট লঞ্চ মালিকরাও। জীবন জীবিকার তাগিদে বিধি মেনে যাত্রীবাহী লঞ্চ চালুর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। যারা ছোট ছোট মালিক আছে তারাও কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। আমি মনে করি যে আসলে এই লঞ্চ চলাচলটা সরকারের উচিত যে এটা চলাচল খুলে দেওয়া, যে জাহাজগুলো যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে স্বাস্থ্যবিধি মেনে, এই হলো আমাদের জোর দাবি। এদিকে লঞ্চ মালিক শ্রমিকদের দাবির বিষয়টি সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা অনুরোধ করেছি যেন স্বাস্থ্যবিধি মেনে যদি তারা চলতে পারে, আমরা বলেছি শর্ত সাপেক্ষে এটি আমরা লঞ্চ চালু করতে পারি কিনা। তো সরকার এটি বিবেচনাধীন রয়েছে। বরিশাল ঢাকা রুট সহ সারা দেশের 700 যাত্রীবাহী নৌযান রয়েছে। এতে কাজ করছে অন্তত 20,000 নৌযান শ্রমিক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তথ্য বলছে নিম্নমানের আমদানি করা বিটুমিন ব্যবহারের ফলে গত 5 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা সড়ক মহাসড়কে সংস্কার ব্যয় হিসেবে গচ্চা দিতে হয়েছে সরকারকে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে একদিকে যেমন সড়কের আয়ুষ্কাল কমেছে, অন্যদিকে বেড়েছে জনভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন এই সমস্যার মূল কারণ সড়ক নির্মাণের মূল উপাদান বিটুমিনেই ভেজাল ও মানহীনতা। সমাধান হিসেবে বিশ্লেষকরা বলছেন সংস্কার ব্যয় কমানোর একমাত্র উপায় ভালো মানের বিটুমিন ব্যবহার এবং নির্মাণ কাজে বাড়তি নজরদারি। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। দেখে কি মনে হয় মাত্র 6 মাস আগেই এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে? সরেজমিন অনুসন্ধান আর ছবি বলছে প্রায় লক্ষাধিক মানুষের ব্যবহারের জন্য তৈরি রাস্তাটি এখন মানুষের ভোগান্তির কারণ। কিন্তু কথা ছিল রাস্তা হবে দীর্ঘায়ু। খুব নিম্নমানের রাস্তা হয়েছে, রাস্তাতে চলাফেরাই করা যায় না, ভ্যানের মধ্যে যাত্রী উঠছে না, আস্তে যে ভাঙ্গাচুরা মধ্যে জাকিয়ে ভ্যানে যাত্রী ওঠে না। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই এরকম রাস্তা আছে যেগুলো নির্মাণ ব্যয়ের তুলনায় সংস্কার ব্যয় বেশি হয়েছে। খোদ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে নতুন রাস্তা নির্মাণ ও সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে 29,442 কোটি টাকা। এর আগের বছরও এই খাতে বরাদ্দ দেওয়া হয়েছিল 29,274 কোটি টাকা। এভাবে গেল 5 বছরে প্রায় 1.5 লাখ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 5 বছরে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা। তো এর মধ্যে হয়তোবা অ্যাটলিস্ট 10% এইখানে প্রায়, সেটাও প্রায় 15,000 কোটি টাকা। এবং এই কোভিডের এই দুঃসময়ে, অর্থনৈতিক দুঃসময়ে সরকারি ব্যয়ের উপর প্রচণ্ড চাপে 15,000 কোটি টাকাও কিন্তু একটা বিশাল রিলিফের ব্যাপার হবে। প্রশ্ন হলো রাস্তা কেন এত দ্রুত ভাঙে আর কেন বাড়ে সংস্কার ব্যয়? বিশ্লেষকরা বলছেন রাস্তায় ব্যবহার করা পাথরকে শক্ত করে আঁকড়ে রাখে বিটুমিন বা পিচ। মূলত সেটার মানহীনতা আর ব্যবহারের অপকৌশলী দায়ী এই বিপুল সংস্কার ব্যয়ের জন্য। নিম্নমানের বিটুমিন প্রথমত আসে লাভ বাড়ানোর জন্য, তার হয়তো বিভিন্ন রকম ভেজাল দ্রব্য সামগ্রী বাংলাদেশে বসে মিশাতে পারেন। বিদেশেও যারা এক্সপোর্টার আছেন তারাও অনেক সময় এই ধরনের অসাধু উপায়ে সাহায্য নেন। কিন্তু মেইনটেনেন্সে চিন্তা করেন, একটা সিগনিফিক্যান্ট পোর্শন কিন্তু বরাদ্দটা মেইনটেনেন্সের জন্য রাখতে হচ্ছে। কিন্তু তারপর মেইনটেনেন্সে বরাদ্দ রাখার পর আপনার রাস্তায় যারা চলেন তারা জানেন যে এটা আমাদের যথেষ্ট পরিমাণ নয়। একটা খোলা আকাশের নিচে ড্রামগুলো কেটে এখানে তার নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু গুড টেকনোলজি না। অস্বাভাবিক উপায় শক্ত করা যে বিটুমিনটা, এটা প্রথমত স্ট্যান্ডার্ডে পাশ করে যায়, কিন্তু যখন রাস্তায় ব্যবহার করা হয় তখন এটার যে ত্রুটিগুলো সেগুলো ধরা পড়ে যায়। সংস্কার ব্যয়েরই বাড়তি টাকা বাঁচানোর একমাত্র কৌশল ভালো মানের কাঁচামালে সড়ক নির্মাণ, বলছেন এই অর্থনীতিবিদ। এই অপচয়ের একটা বড় জায়গা হলো যে সরকারের যে প্রকল্পে যে রাস্তাগুলো বানানো হয় বা মেনটেন করা হয়, সেখানে যে ধরনের মেটেরিয়ালস ইউজ হয়, যেমন বিটুমিন বা অন্যান্য, সেখানে প্রচুর অনিয়মের অভিযোগ আছে। সেটার মান নিয়েও অভিযোগ আছে, সেগুলোর ব্যবহার নিয়েও যে সঠিক মাত্রায় ব্যবহারটা হয় নাকি, যার উপর রাস্তার লংজিভিটি বা সাস্টেনেবিলিটি নির্ভর করে, সেটা নিয়েও অভিযোগ আছে। সড়ক খাতে যে আমাদের অতিরিক্ত ব্যয় হচ্ছে, সেখান থেকেই হয়তো একটা বেশ বড় অঙ্কের টাকা আমরা বের করে এনে অর্থনীতিকে চাঙ্গা করতে স্টিমুলাস বা প্রণোদনা, সেই জায়গাগুলোয় আমরা ব্যয় করতে পারি। বিশ্লেষকদের অভিমত, সড়ক নির্মাণে আমদানি করা নিম্নমানের বিটুমিন ব্যবহার থামানো গেলে রাস্তার যেমন আয়ুষ্কাল বাড়বে, সেই সঙ্গে বাঁচবে সরকারের হাজার কোটি টাকার সংস্কার ব্যয়। একই সাথে কমবে মানুষের ভোগান্তি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।
ব্যবসা বাণিজ্যের প্রসারে ভ্যাট ট্যাক্স আদায়ের অসুবিধা দূর করার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। পাশাপাশি স্থানীয় শিল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করার পরামর্শ তার। সত্যিকারের ব্যবসায়ীদের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। বলেন, দেশ থেকে বিদেশি কর্মীরা যে অর্থ নিয়ে যাচ্ছে তা ফেরাতে দক্ষ জনবল তৈরি করতে চান তারা। সাক্ষাৎকারটি নিয়েছেন সুলতান আহমেদ। করোনা মহামারীতে ভালো নেই ছোট ব্যবসায়ীরা, তার উপর কর ও ভ্যাট নিয়ে রয়েছে নানা অসন্তোষ। সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্যবসায়ী ক্ষোভে ব্যবসা ছেড়ে দেওয়ার কথাও বলেছেন বিভিন্ন সময়ে। একদিকে মহামারী, অন্যদিকে ব্যবসায়ীদের টিকিয়ে রাখা, এমন এক বাস্তবতায় দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংগঠনটির সাবেক সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। নিউজ 24 এর কাছে জানালেন, সারা দেশের ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকারি সহায়তার বিকল্প নেই। ক্ষুদ্র যারা রিয়েলি এফেক্টেড হয়েছেন তাদের কাছে কিভাবে টাকাটা বা প্রণোদনাটা পৌঁছানো যায়, আমরা যদি ব্যাংকগুলির সাথে কাজ করতে পারি ট্রাইপার্টি একটা অ্যারেঞ্জমেন্ট করে, তাইলে আমার অ্যাসোসিয়েশনগুলি বা আমার চেম্বারগুলি জানে যে তার এলাকায় রিয়েল ব্যবসায়ীকে। আসছে বাজেটে রপ্তানি খাতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশীয় শিল্পকে বাঁচানোর পরামর্শ তার। বলেন, যারা নিয়মিত কর দেন সেসব ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ না দিয়ে নতুন করদাতা তৈরি করতে হবে। এজন্য বাজেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ধরারও পরামর্শ তার। খামাগাট 40% গ্রোথ দিয়ে ট্যাক্স বাড়ায় ব্যবসায়ীদের উপরে চাপ দেওয়ার তো দরকার নাই, বরং আমরা 20% যদি গ্রোথ ধরে যদি আমরা বাজেট করি তাইলে কিন্তু আপনার উপরে বাড়তি চাপটা কম আসে। আগের বোর্ডের আলোচিত এফবিসিসিআই ব্যাংক কিংবা বিশ্ববিদ্যালয় তৈরিতে সায় নেই তার, বরং সত্যিকারের ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গবেষণা বাড়াতে কাজ করতে চান তিনি। এফবিসিসিআই তো নন প্রফিটেবল অর্গানাইজেশন, কিন্তু রিসার্চ বেসড একটা ইনস্টিটিউট হওয়া উচিত, যেখানে সারা বাংলাদেশে বিজনেসের কি অবস্থা, স্ট্যাটিক্সগুলি, সরকারের স্ট্যাটিক্সগুলি এবং বাংলাদেশের ব্যবসায়ীদের সেক্টরাল অনেক প্রবলেম আছে, এগুলি আইডেন্টিফাই করা। বলেন, প্রতি বছর পোশাক সহ অন্যান্য খাত থেকে প্রায় $10 বিলিয়ন বিদেশি কর্মীরা নিয়ে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করে এই অর্থ দেশেই রাখতে চান এফবিসিসিআই এর নতুন সভাপতি। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের জামিন আবেদনের উপর শুনানির জন্য আজ 3 ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়ালি এই শুনানি হওয়ার কথা। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধিতে করা এই মামলার তদন্তের দায়িত্ব গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগকে হস্তান্তর করা হয়েছে। কি ঘটেছিল 6 ঘন্টায় তা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। দ্রুত নিঃশর্ত মুক্তি চেয়েছে নোয়াব ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠন। নিউজ 24 সকাল 10টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবার বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে পূর্ববর্তী দিনের চেয়ে আরও কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় 6,60,000-এর বেশি আক্রান্ত, 13,185 জনের প্রাণহানি হয়েছে। সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে ভারত সহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে। এদিকে ইউরোপের বাইরের পর্যটকদের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণে লাগাম টানতে পারছে না মোদি প্রশাসন। একদিনে আবারও ভারতে আক্রান্ত হয়েছে 2,76,000-এর বেশি করোনা রোগী। প্রাণহানি হয়েছে 3,08,000 শতাধিক। এমন পরিস্থিতিতে গেল 6 সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে প্রতিদিন দেয়া ভ্যাকসিনের ডোজগুলো। নিজেদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নেই বলে দাবি করছে দেশটির অনেক রাজ্য। ব্রাজিলেও বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে ৭৯,০০০-এর বেশি আক্রান্ত ও ২৪০০ মৃত্যু হয়েছে দেশটিতে। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৭৪৫ জনের প্রাণহানির রেকর্ড গড়েছে আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রে একদিনে 28,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 6 শতাধিক। এদিকে ব্রিটিশ উপপ্রধান স্বাস্থ্য কর্মকর্তা ভ্যান ট্যাম বুধবার জানিয়েছেন, ভারতের করোনা ভ্যারিয়েন্টটি অন্যান্য স্ট্রেন থেকে তুলনামূলকভাবে কতটা সংক্রমণযোগ্য তা আগামী সপ্তাহের মধ্যেই বিজ্ঞানীরা জানতে পারবেন বলে আশাবাদী তিনি। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমকে সামনে রেখে ইউএর বাইরের পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞার শিথিলের ব্যাপারে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ। আগামী সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে নতুন আরেকটি তালিকা করা হবে বলে জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাষ্ট্রীয় বাজেটের একটি বড় অংশ আমদানি রপ্তানি খাত থেকে আসে। সেই বড় অংশের অন্যতম অংশীদার যশোরের বেনাপোল স্থলবন্দর। ভারতের সঙ্গে বাণিজ্যের অর্ধেকের বেশি স্থলবন্দর দিয়ে হয়, তবুও সুবিধা বাড়েনি সেখানে। অবকাঠামো কিংবা জনবল সব দিক থেকেই আছে আক্ষেপ। এসব কারণে বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই ব্যাহত। এজন্য আসছে বাজেটে বাণিজ্য বান্ধব ভালো একটি বরাদ্দ চান বন্দর সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারতের বড় শহর কলকাতার সঙ্গে বেনাপোল স্থলবন্দরের দূরত্ব মাত্র 80 কিলোমিটার। ভৌগোলিক অবস্থানের কারণে বেনাপোল বন্দর দুই দেশের ব্যবসায়ীদের কাছেই গুরুত্বপূর্ণ। স্থলবন্দরগুলোর মধ্যে বেনাপোল থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে সরকার। তবে লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি বছরই বিপুল ঘাটতি থেকে যায়। 2017-18 অর্থ বছরে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব ঘাটতি হয় 179 কোটি টাকার বেশি। 2018-19 অর্থ বছরে ঘাটতি হয় 1346 কোটি টাকা। এর পরের অর্থ বছরে ঘাটতির পরিমাণ দাঁড়ায় 3392 কোটি টাকা। 2020-21 অর্থ বছরের প্রথম 5 মাসে ঘাটতি হয় 999 কোটি টাকার বেশি। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, বেনাপোলে অবকাঠামোগত সুযোগ সুবিধা পর্যাপ্ত না থাকায় রাজস্ব ঘাটতির পরিমাণ বেশি। এখনো আমদানি করা পণ্য খোলা আকাশের নিচে রাখতে হয়, রয়েছে ক্রেন ও যানজট সমস্যাও। খোলা আকাশের নিচে অনেক কস্টলি দামি মাল, যে সমস্ত মালামাল পোর্টের গোডাউনের ভিতরে ছাড়া এবং উপরে শেড ছাড়া রাখাই যায় না। ইভেন এখানে একটা এসি গোডাউন লাগে, বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ এয়ার কন্ডিশনিং গোডাউন এখানে থাকা দরকার। বাংলাদেশ ভারত ল্যান্ড পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান অবকাঠামোর সংকটের সঙ্গে প্রশাসনিক সংকটের কথাও যোগ করেন। বেনাপোলে চেয়ারম্যান থাকে না, ডাইরেক্টর থাকে না, একজন উপসচিব ডেপুটি ডাইরেক্টর, যার কোনো পাওয়ার নাই। অথচ পাশাপাশি কমিশনার ফুল টাইম থাকতেন তার পুরো সেটআপ নিয়ে। সব সেক্টরে বাংলাদেশ ভালো করছে, তো হোয়াই নট বেনাপোলে? কেন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে এনকারেজ করবে না? এবং তার সহজ নীতিমালা করতে হবে এবং অর্থায়নের ব্যবস্থা করতে হবে। যশোর চেম্বারের নেতারা অবশ্য বর্তমান রাজস্ব আয় দিয়েই বন্দরের উন্নয়ন হবে বলে মনে করেন। তারা বলছেন, এখান থেকে সরকার যে আয় করে তার একটি নির্দিষ্ট অংশ উন্নয়নে ব্যয় করা হলে বাড়বে আমদানি রপ্তানি। এখানে শেড নির্মাণ করা যায়, এখানে ওয়্যারহাউসগুলো যদি বড় করা যায়, যদি লোডার ঠিক মতো রাখা যায়, ক্রেনগুলো যদি ঠিক করা যায়, রাস্তাঘাটগুলো যদি ঠিক করা যায়, সরকারের আরো বেশি রাজস্ব আহরণ হবে। বাংলাদেশের সব স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানির 65% হয় বেনাপোল দিয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সকাল 10টার সংবাদের সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ট্রাকের সাথে প্রাইভেট কারের ধাক্কা লেগে 3 জন মারা গেছেন। সকাল 6:45 উপজেলার আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটিতে চালক সহ 6 জন ছিলেন বলে জানায় পুলিশ। নিহত 3 জনের মধ্যে কেবল চালকের পরিচয় জানা গেছে। পুলিশ বলছে, সিলেটে রওনা হওয়া প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে আমতলী এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক ও একজন যাত্রী মারা যান। স্থানীয়রা বাকিদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পথেই আরও একজন মারা যান। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত 2 জনের মরদেহ উদ্ধার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ বাড়িয়ে যুদ্ধবিরতি চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে সেই আহ্বানকে উপেক্ষা করে গাজায় হামলা চালাতে নিজে সংকল্পবদ্ধ বলে জানালেন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত 64 শিশু সহ 227 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামাসও অব্যাহত রেখেছে
পাল্টা হামলা। এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুধবারও বেশ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনের রকেট হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষার পক্ষে সমর্থন দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরবর্তীতে বুধবার তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবিলম্বে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানান। তবে সেই আহ্বানের পরেও গাজায় বোমা হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। আত্মরক্ষা করা ইসরায়েলের স্বাভাবিক অধিকার। যেসব সরকার আমায় সমর্থন দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে ইসরায়েলের প্রতিরক্ষা সমর্থনে বন্ধু মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনেও প্রশংসা করি আমি। আমার দেশের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চলবে হামলা। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় বেড়েই চলেছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। হামাস কমান্ডারদের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ধ্বংস করা হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যালয়। এরই মধ্যে গাজার 50টি স্কুল ধ্বংস করে দিয়েছে তারা। গুড়িয়ে দেয়া হয়েছে 3টি মসজিদ, ক্ষতিগ্রস্ত হয়েছে 40টি। পাল্টা জবাবে ইসরায়েলের 6 বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের চলমান আগ্রাসনের বিরুদ্ধে সব ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনিকে ইরান পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানিয়েছে রুহানি প্রশাসন। আর ইরাকের কারবালায় ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার বিক্ষোভ করেছে শত শত আন্দোলনকারী। নিবিড় আমিন, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে। এবার খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো মাঠের অনুশীলনে ঘাম ঝরিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কাকে শক্ত প্রতিপক্ষ মানলেও দেশের মাটিতে টাইগারদের কিছুটা এগিয়ে রাখছেন কাটার মাস্টার। জয়ের 100% সম্ভাবনা আছে জানিয়ে মাঠে পারফর্ম করার গুরুত্ব তুলে ধরেন মুস্তাফিজ। বিস্তারিত প্রতিবেদনে। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। কোয়ারেন্টাইন ইস্যুতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিলেও বৃষ্টির কারণে তাদের অনুশীলন সীমাবদ্ধ ছিল ইনডোরে। অবশেষে বুধবার মাঠে অনুশীলন করেছেন তারা। গেল 19 দিন মাঠে নামার সুযোগ না পেলেও অনুশীলন শেষে মুস্তাফিজ জানিয়েছেন হাতে থাকা স্বল্প সময়ে কাজে লাগাতে চান তিনি। আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে আপনার প্রায় আমি 25 দিনে আপনার একটা প্র্যাকটিস আর একটা ম্যাচ খেলছি। কালকে তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই, আজকে করলাম। আরও 2 দিন টাইম পাবো, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আর দেখি, চেষ্টা করে দেখি কি হয়। ইনজুরির কারণে রুবেল হোসেন ছিটকে গেছেন সিরিজ থেকে, ফলে পেস অ্যাটাকের গুরু দায়িত্ব থাকবে তার ঘাড়েই। রুমের ভিতরে টুকটাক যদি যে কাজগুলো করা যায় ওইগুলো করে যদি আপনি প্রথম দিনেই অনেক কিছু ভাবি তাহলে তো হওয়ার কথা না। আমি চেষ্টা করছি। লঙ্কানদের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা, তবে ঘরের মাঠে টাইগারদের কিছুটা এগিয়ে রাখছেন দ্য ফিজ। সাথে মাঠে পারফর্ম করার গুরুত্ব তুলে ধরেন কাটার মাস্টার। না, আমাদের হোমে আমরা বেশি ম্যাচ জিতছি, তাই এটা অবশ্যই আমরা আগে থাকবো ওই দিক থেকে। সম্ভবত 100% দেখতেছি, এখন পারফর্ম করাটাই ইম্পর্টেন্ট। 23 মে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বৃহস্পতিবার বিকেএসপিতে লাল ও সবুজ 2 দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। নিউজ 24 সকাল 10টার সংবাদ দেখুন এ পর্যন্তই। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।